মাননীয় সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ, আপনার 3 মিনিট বাকি ছিল। আপনি আরো 2 মিনিট বলবেন, 5 মিনিট, মোট 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ ভর্তি এবং ঝরে পড়া রোধ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধিকল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকায় আমি ব্যক্তিগত উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর আলাউদ্দিন আহমেদ, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ডক্টর আফসারুল আমিন, মাননীয় প্রতিমন্ত্রী মোতাহার হোসেনকে নিয়ে চান্দিনার প্রাথমিক বিদ্যালয়ের, উচ্চ বিদ্যালয়ের, কলেজ মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ পর্যন্ত গত 4টি বছরে 4টি বিশাল জনসমাবেশ করেছি। এবং প্রতি সপ্তাহে মাননীয় স্পিকার আমরা এই কাজটি মাননীয় প্রধানমন্ত্রীর যেটা নির্দেশ, এই কাজটি করি এবং শতভাগ ভর্তি আমরা এখানে নিশ্চিত করেছি। এবং আগামী 17 তারিখে মা দিবস হবে, সেটাও সেখানে সর্বস্তরের জনগণ থাকে, সব স্তরের লোকেরাই আসে। এখানে রাজনৈতিক বিভেদ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার করতে চায় না। দেশের মানুষকে ঐক্যবদ্ধ প্রয়াসে জনগণের অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার হারকে আজকে ত্বরান্বিত করার প্রয়াস হচ্ছে। গণতান্ত্রিক চর্চায় কোথাও একটু ব্যাহত হয় না। মাননীয় স্পিকার, এই কাজটি আমরা করতে পেরেছি এবং এই শিক্ষার উপরে অবলম্বন করি আগামী দিনে এই দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করার আরেকটা সাংঘাতিক বড় লেডার হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। মাননীয় স্পিকার, এই কাজটি আমি করছি এবং সমস্ত প্রাইমারি স্কুলগুলোকে ভবন নতুন করে করা হয়েছে প্রায় 138টা। তারপরে নতুন যে গ্রামে স্কুল নাই সেখানে 4টা স্কুল ইতিমধ্যে এক একটা 52 লক্ষ 53 লক্ষ টাকা খরচ করে করা হচ্ছে এবং প্রতিটা জায়গাতে এই উন্নয়ন হচ্ছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাবো। তিনি যখন এই 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে স্থানীয় সরকার মন্ত্রী, তিনি আমার চান্দিনা পৌরসভাকে এই স্থানীয় সরকার মন্ত্রী হিসাবে এটাকে পৌরসভা হিসাবে উন্নীত করেছিলেন। আজকে এটাও চান্দিনা আওয়ামী লীগেরই কৃতিত্ব। তারপরে বিআরডিপির মাধ্যমে একটি গ্রাম একটি খামার মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্প, সেটা আমরা সাংঘাতিক সফলভাবে করে যাচ্ছি। শুধু একটি গ্রামে 4টি ইউনিয়নের মধ্যে 4টি গ্রাম বা এই কথা না, সমস্ত মানুষকে এই কর্মসূচিটার মধ্যে অংশগ্রহণ করার একটা প্রয়াস আমরা নিয়েছি এবং সাংঘাতিকভাবে এটা সফল। মাননীয় স্পিকার, প্রাথমিক এই সমিতিগুলো, তারপরে দারিদ্র্য বিমোচন কর্মসূচি, মহিলা উন্নয়ন কর্মসূচি, সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি, এগুলির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের প্রয়াস আমরা সর্বাত্মকভাবে এগিয়ে রয়েছি। সমাজসেবা অধিদপ্তরে বিভিন্নভাবে আপনার বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ইত্যাদি ব্যাপক কার্যক্রম, প্রায় 10,000 লোক এখানে সম্পৃক্ত আছে। তাদের জন্য প্রায় 20 কোটি টাকা এই 4 বছরে ব্যয় করা হয়েছে। সুতরাং এই মাধ্যমিক শিক্ষার জন্য আমরা সাংঘাতিকভাবে এই কাজটা সফলতার সাথে করছি। চান্দিনা উপজেলায় 31 বেডের হাসপাতালটিকে আমরা 50 বেডে রূপান্তরিত করার কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং 27টি কমিউনিটি ক্লিনিক সাংঘাতিক ভালোভাবে চালু আছে। এই কমিউনিটি ক্লিনিকগুলির মাধ্যমে আমরা একেবারে মানুষের দোরগোড়ায় এই সেবাটা পৌঁছে দিচ্ছি। চান্দিনা উপজেলায় 18 জন MBBS ডাক্তার কর্মরত আছেন, 10 জন চিকিৎসা সহকারী আছেন, 27টি কমিউনিটি সেন্টারে 35 জন হেলথ কেয়ার প্রোভাইডার নিয়মিতভাবে কাজ করছেন এবং এই কাজগুলো সাংঘাতিকভাবে মানুষের দোরগোড়া আমরা করছি, প্রতিনিয়ত মনিটর করছি। ওষুধ দেওয়া হচ্ছে, ওষুধ আজকে গ্রামের কমিউনিটি ক্লিনিকগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ আছে, MBBS ডাক্তার ওখানে সপ্তাহে বসে। সুতরাং এই কাজগুলি হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে আমরা এই পর্যন্ত প্রায় 800-র মতো আর্সেনি মুক্ত গভীর নলকূপ দিয়েছি, যাতে মানুষ এই সুপেয় পানিটা খেতে পারে। এদেশে মানুষের সাংঘাতিক, সারা পৃথিবী এই অভাব, যে বিশুদ্ধ পানির অভাব। মাননীয় স্পিকার, আজকে সরকার কতগুলো রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে এই সাংঘাতিকভাবে আজকে জরাজীর্ণ। আজকে সরকারের সামনে সমস্ত ঘটনা প্রবাহ, কিন্তু সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সমস্ত সমস্যাগুলিকে মোকাবেলা করার জন্য এগোচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী দিনে এই সব কার্যক্রমগুলো দেশের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে আমি বিশ্বাস করি যে মাননীয় স্পিকার, এই সমস্যাগুলো আমরা আগামী দিনে মোকাবেলা করব। দেশের মানুষের কাছে আমাদের আহ্বান যে আজকে বিভ্রান্তি নানাভাবে ছড়ানো হচ্ছে, আজকে নানা ঘটনা প্রবাহের অবতারণা করে ধর্মকে সামনে নিয়ে এসে যেরকম 1971 সালে এই ঘটনা প্রবাহ করেছে, নানাভাবে এসব ঘটনা অন্যভাবে করার চেষ্টা হচ্ছে। এদেশের মানুষ কোনোদিনই বিভ্রান্ত হবে না। যেভাবে
যেভাবে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে একদিন লড়াই সংগ্রাম করে দেশকে মুক্ত করেছিলাম, আমরাও আজকে দেশকে এই যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে সত্যিকারভাবে বিচার এই বাংলার মাটিতে হবে। এবং আরো বলবেন? যে আরো 2 মিনিট বলুন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কোনো বাধাগ্রস্ত কোনো প্রক্রিয়া হবে, বাধাগ্রস্ত করার কোনো রকমের প্রচেষ্টা হলে নিঃসন্দেহে বাংলার মানুষ উঠে দাঁড়াবে। বারে বারে এইসব অশুভ শক্তির প্রয়াসে এ দেশে আপনি মাননীয় স্পিকার, ওই যে কবি বলে, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির বাণী অমর বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। শান্তির বাণী গণতন্ত্রের কথা নিয়ে আগামী দিনে এগোতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা আজকে এই সংসদের মধ্যে যেভাবে নিশ্চিত করেছে, এটা দেশের সারা পৃথিবীতে আপনি বিভিন্ন জায়গায় যান, বিরল। এই পার্লামেন্ট যে ঘটনা হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয়। পার্লামেন্টের মধ্যে এই ঘটনাগুলো বলার জন্য মানে বিরোধী দলের নেতারা আসেন না, যান ওই রাজপথে। কিন্তু এই জনগণের অধিকার এবং এখানকার বেতন ভাতা বাইরের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে জনগণকে বঞ্চিত করছেন এবং সংসদীয় গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য যে প্রয়াস, এই সংসদকে সম্পূর্ণভাবে কার্যকরী করা, বিরোধী দল তো জনগণের নির্বাচিত প্রতিনিধি, কিন্তু এই কাজটা না করে কি কাজ করছেন নিশ্চয়ই তারা অনুধাবন করছেন। আজকে যেই সব ঘটনা প্রভাবকে উস্কে দিয়ে দেশটাকে একটা অশান্তির দেশ পরিণত করার চেষ্টা হচ্ছে, সমস্ত চেষ্টা ব্যর্থ হবে, নিষ্ফল হবে। আগামী গণতান্ত্রিক প্রয়াসে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা একদিন রূপান্তরিত হবে, একথা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। কারণ জনগণ আওয়ামী লীগের সাথে আছে, জনগণকে কেউ বিভ্রান্ত করতে পারে না। বিভিন্ন প্রয়াস অতীতে দেওয়া হয়েছে, কোনোদিনও পারা যায় পারে নাই, আজকেও পারবে না মাননীয় স্পিকার। এবং সেই প্রয়াসই আগামী দিন এদেশ মধ্যম আয়ের দেশ এবং শোষণমুক্ত সমাজ ব্যবস্থা এবং বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা এদেশ হবেই হবে। সেই আকাঙ্ক্ষায়, সেই প্রতিজ্ঞায় আমরা প্রিয় আপনার মাধ্যমে দেশবাসীকে আমরা এই মহান সংসদ থেকে আহ্বান জানাবো যে আপনারা কোনো বিভ্রান্তির মধ্যে না জড়িয়ে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা যুদ্ধের মতো ইস্পাত কঠিন সংকল্প নিয়ে আগামী দিনে আমরা সমস্ত পরিস্থিতিকে মোকাবেলা করব, এই আশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য।